বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের অনলাইন ক্লাসে। আমি মেহেদী হাসান বাপ্পি, প্রভাষক অর্থনীতি, সরকারি ব্রজলাল কলেজ, খুলনা। আজকে অর্থনীতি অনার্স চতুর্থ বর্ষের পরিবেশগত ও সম্পদ অর্থনীতি বিষয়ের দ্বিতীয় অধ্যায় টেকসই অর্থনীতি, এটা আজকের পাঠ। এবং এই অধ্যায়ের টেকসই যোগ্যতা অর্জনের বিধিসমূহ, রুলস ফর সাস্টেইনেবিলিটি, এই বিষয় নিয়ে আজকে আলোচনা করা হবে। এবং এই বিষয়ের মধ্যে আজকের পাঠ্য হচ্ছে টেকসই যোগ্যতা অর্জনের হার্টউইক বিধি, টেকসই যোগ্যতা অর্জনের লন্ডন স্কুল পদ্ধতি, ডালির টেকসইতা বিধি। মূলত এই তিনটি বিধি বা পদ্ধতি নিয়ে মূল আলোচনা আজকে হবে। এর পাশাপাশি প্রতিবেশগত পদাঙ্ক এবং পরিবেশগত গুণাগুণ সমৃদ্ধকরণ, এই দুইটি কনসেপ্ট আজকের আলোচ্য বিষয়। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এসো আমরা আজকের আলোচনা শুরু করি। প্রথমেই টেকসই যোগ্যতা অর্জনের হার্টউইক বিধি। তোমরা আগের ক্লাসে টেকসই যোগ্যতার যে সংজ্ঞা জানতে পেরেছ, সেখান থেকে নিশ্চয়ই বুঝতে পেরেছ যে টেকসই যোগ্যতা বলতে কোনো একটি মূলধন বা সম্পদ থেকে প্রজন্মব্যাপী সুবিধা প্রাপ্তির যে ধারা, এটাই হচ্ছে টেকসই যোগ্যতা। অর্থাৎ কোনো একটি মূলধন থেকে বা কোনো একটি সম্পদ থেকে যত বেশি সময়ব্যাপী সুবিধা অর্জন করা যায়, সেই সম্পদ হচ্ছে তত বেশি টেকসই বা সাস্টেইনেবল। তো সেই টেকসই যোগ্যতা অর্জনের জন্য হার্টউইক নামের একজন পরিবেশ অর্থনীতিবিদ, তিনি 1977 সালে এই প্রাকৃতিক ও মানবসৃষ্ট মূলধনের মধ্যে ভারসাম্য রক্ষার মাধ্যমে প্রজন্মব্যাপী একটি নির্দিষ্ট ভোগ স্তর বজায় রাখার একটি দিক নির্দেশনা প্রদানমূলক বিধি প্রণয়ন করেন। তার প্রণীত বা প্রদত্ত এই বিধিটি হচ্ছে টেকসই যোগ্যতা অর্জনের হার্টউইক বিধি। হার্টউইক বিধির মূল কথাটি হচ্ছে, যতক্ষণ পর্যন্ত আহরিত অনবায়নযোগ্য সম্পদ ব্যবহারের মাধ্যমে প্রাপ্ত মুনাফা ভোগের জন্য ব্যবহার না করে বরং মানবসৃষ্ট মূলধন গঠন অথবা নবায়নযোগ্য সম্পদ পুনঃ উৎপাদন করার ক্ষেত্রে ব্যবহৃত হবে, ততক্ষণ পর্যন্ত প্রজন্ম ধরে ভোগ প্রবাহ স্থির থাকবে। অর্থাৎ আমরা যে বলতে চাচ্ছি যে টেকসই যোগ্যতা বলতে প্রজন্ম থেকে প্রজন্মব্যাপী একটি স্থির ভোগ স্তর বজায় রাখাই হচ্ছে টেকসই যোগ্যতার মূল উদ্দেশ্য। এই উদ্দেশ্য সফল করার ক্ষেত্রে হার্টউইক বলেছেন যে অনবায়নযোগ্য সম্পদ আহরণ করার পরে সেটি ব্যবহারের মাধ্যমে যে মুনাফা, সেটি মানুষ ভোগের জন্য ব্যবহার করবে না, বরং সেটি সেই যে মুনাফা দিয়ে মানবসৃষ্ট মূলধন গঠন করবে অথবা নবায়নযোগ্য সম্পদ পুনঃ উৎপাদন করার ক্ষেত্রে সেই মুনাফা ব্যবহার করবে। যতক্ষণ পর্যন্ত এই ধারা প্রচলিত থাকবে ততক্ষণ পর্যন্তই হচ্ছে প্রজন্ম থেকে প্রজন্মব্যাপী এই একটি মূলধনের ভোগ স্তর বা ভোগ প্রবাহ স্থির থাকবে। এটি ছিল মূলত টেকসই যোগ্যতা অর্জনের হার্টউইক বিধির মূল বক্তব্য। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এ পর্যায়ে আমরা পরবর্তী যে বিধি আছে সেটি হচ্ছে টেকসই যোগ্যতা অর্জনের লন্ডন স্কুল পদ্ধতি। মূলত এটি হার্টউইক বিধিরই একটি সম্প্রসারিত রূপ। লন্ডন স্কুল অফ ইকোনমিক্সের কয়েকজন অর্থনীতিবিদ, তারা হার্টউইক বিধির কিছুটা সংশোধন করে টেকসই যোগ্যতা অর্জনের এই পদ্ধতি প্রণয়ন করেন। তাদের মতে টেকসই যোগ্যতা অর্জনের জন্য দুটি পদ্ধতি অবলম্বন করতে হবে। তারা যে দুটি প্রস্তাবনা দেন, এটি মূলত টেকসই যোগ্যতা বা টেকসইতা অর্জনের লন্ডন স্কুল পদ্ধতি। তাদের মতে প্রথমত যে এই কথাটি মূলত হার্টউইক বিধির সম্প্রসারিত কথা, যেটি হচ্ছে যে সমাজ বা রাষ্ট্রসমূহ তাদের নিজ নিজ সমাজে বা রাষ্ট্রে যে সকল প্রাকৃতিক সম্পদ বিলুপ্তির পথে সেগুলো শনাক্ত করবে এবং শনাক্ত করে সংরক্ষণের ব্যবস্থা করবে। প্রথমত এটি অবলম্বন করতে হবে, এটা তাদের প্রথম প্রস্তাবনা। অর্থাৎ হার্টউইক যেটি বলেছিলেন যে প্রাকৃতিক সম্পদ এবং মানবসৃষ্ট মূলধনের মধ্যে ভারসাম্য রক্ষা করতে হবে, কিন্তু এই লন্ডন স্কুল অফ ইকোনমিক্সের অর্থনীতিবিদগণ বলছেন যে সকল প্রাকৃতিক সম্পদই ব্যবহার করা যাবে না অবাধে। যে সকল প্রাকৃতিক সম্পদ বিলুপ্ত প্রায়
সেই সম্পদগুলো শনাক্ত করে সংরক্ষণের ব্যবস্থা করতে হবে। অর্থাৎ কোনো অবস্থাতেই মানবসৃষ্ট মূলধন তৈরি অথবা বিকল্প সম্পদ তৈরি কোনো ক্ষেত্রেই এই যে বিলুপ্ত প্রায় প্রাকৃতিক সম্পদগুলো ব্যবহার করা যাবে না। এটি হচ্ছে লন্ডন স্কুলের প্রথম প্রস্তাবনা। দ্বিতীয়ত তারা বলেছেন বিলুপ্ত প্রায় প্রাকৃতিক সম্পদ ব্যতীত অন্যান্য যে প্রাকৃতিক সম্পদগুলো আছে এইগুলো আহরণের দ্বারা যে অর্জিত মুনাফা, সেই মুনাফাও ভোগের জন্য ব্যবহার না করে শুধুমাত্র মানবসৃষ্ট বা নবায়নযোগ্য সম্পদ পুনর্গঠনের কাজে ব্যবহার করতে হবে। এই যে দুটি প্রস্তাবনা, এই প্রস্তাবনা অনুসরণ করতে পারলে এই অর্থনীতিবিদগণ বলেছেন যে টেকসইতা বা টেকসই যোগ্যতা অর্জন করা সম্ভব। এটি ছিল টেকসইতা অর্জনের লন্ডন স্কুল পদ্ধতি। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তৃতীয় যে বিধিটি আমরা দেখব সেটি হচ্ছে ডালির টেকসইতা বিধি। অর্থনীতিবিদ হারমান ডালি তিনি টেকসইতা অর্জনের জন্য গুরুত্বপূর্ণ কয়েকটি নীতি মেনে চলার প্রস্তাব করেন। তার এই নীতিগুলাই মূলত ডালির টেকসইতা বিধি নামে পরিচিত। হারমান ডালি বলেছেন প্রথমত যে কাজটি করতে হবে, মানুষের কর্মকাণ্ড, যেটা অর্থনৈতিক কর্মকাণ্ড হোক, সামাজিক কর্মকাণ্ড হোক, রাষ্ট্রীয় কর্মকাণ্ড হোক, মানুষের যে কোনো কর্মকাণ্ডই যেন পরিবেশের ধারণ সক্ষমতাকে অতিক্রম না করে। এটি হচ্ছে তার ডালির প্রথম প্রস্তাবনা। দ্বিতীয়ত তিনি বলেছেন টেকসই উন্নয়নের জন্য প্রযুক্তির উন্নতি সাধন করতে হবে এর দক্ষতার মাপকাঠিতে, কিন্তু এটি পরিবেশের উপর যেন নতুন কোনো চাপ সৃষ্টি না করে, এটিও লক্ষ্য রাখতে হবে। তৃতীয়ত প্রাকৃতিক সম্পদ আহরণের হার এর পুনঃ উৎপাদনের হারের চেয়ে বেশি হবে না। অবশ্যই প্রাকৃতিক সম্পদ আহরণ করতে হবে, কিন্তু এই আহরণের হার যেন ওই প্রাকৃতিক সম্পদ আবার পুনরায় যে প্রাকৃতিকভাবেই উৎপাদন হবে সেই হারের চেয়ে বেশি না হয়। অর্থাৎ প্রাকৃতিকভাবে সম্পদ পুনঃ উৎপাদনের সুযোগ দিয়েই প্রাকৃতিক সম্পদ আহরণ করতে হবে। চতুর্থত বর্জ্য নিঃসরণের হার প্রাকৃতিক শোষণ ক্ষমতার হারকে অতিক্রম করবে না। আমরা আগের ক্লাসে দেখেছিলাম যে সম্পদ আহরণের বা সম্পদ ব্যবহারের প্রতিটি পর্যায়ে বর্জ্য নিঃসারিত হয় প্রকৃতিতে, আবার প্রকৃতি তার সক্ষমতার দ্বারাই সেটিকে শোষণ করে নেয় বা আত্মীকরণ করে নেয়। এই শোষণ ক্ষমতার হারের থেকে যেন বর্জ্য নিঃসরণের হার বেশি না হয়, এইটাও লক্ষ্য রাখতে হবে সম্পদ ব্যবহারের ক্ষেত্রে। পঞ্চমত অনবায়নযোগ্য সম্পদ আহরণের হার অন্তত পক্ষে এর বিকল্প কোনো নবায়নযোগ্য সম্পদের নবায়নের হারের সমান হবে। অর্থাৎ অনবায়নযোগ্য সম্পদও যেন আমরা অবাধে আহরণ না করি, যাতে করে এর বিকল্প কোনো নবায়নযোগ্য সম্পদ যে নবায়ন হতে যে সময় নেয় তার আগেই যেন আমরা অনবায়নযোগ্য সম্পদ আহরণ করে শেষ না করে ফেলি, এদিকেও লক্ষ্য রাখতে হবে। এবং সবশেষে ডালি বলেছেন জনসংখ্যা বৃদ্ধির হার যেন পরিবেশের ধারণ সক্ষমতার বেশি না হয়। আমরা বর্তমান পৃথিবীতে দেখতে পাচ্ছি যে জনসংখ্যা বৃদ্ধি ব্যাপক হারে বেড়ে গিয়েছে, যার ফলে পরিবেশের ধারণ ক্ষমতার থেকেও জনসংখ্যা বেশি হয়ে গিয়েছে এবং পরিবেশ ও প্রকৃতিতে নানা রকম বিরূপ দৃশ্য বা বিরূপ ঘটনা আমরা দেখতে পাচ্ছি, বিরূপ প্রভাব দেখতে পাচ্ছি। এই ছিল ডালির টেকসইতা বিধি এবং হারমান ডালি বলেছেন এই 6টি প্রস্তাবনা তিনি দিয়েছেন, যে প্রস্তাবনাগুলো অবশ্যই অনুসরণ করতে হবে টেকসইতা বা টেকসই যোগ্যতা অর্জন করার ক্ষেত্রে। তো আশা করি তোমরা এই বিধিগুলো বুঝতে পেরেছ। পরবর্তীতে আমরা দেখব দুটি কনসেপ্ট আমরা এখন শিখব, প্রতিবেশগত পদাঙ্ক এবং পরিবেশগত গুণাগুণ সমৃদ্ধকরণ। প্রথমেই দেখি প্রতিবেশগত পদাঙ্ক। প্রতিবেশের সাথে একটি জনগোষ্ঠী প্রতিবেশের থেকে সংগৃহীত উপাদানের পরিমাণ পরিমাপককে প্রতিবেশগত পদাঙ্ক বা ইকোলজিক্যাল ফুটপ্রিন্ট বলা হয়। তোমরা প্রশ্ন করতে পারো যে প্রতিবেশ কি? প্রতিবেশ পরিবেশের সাথে সম্পর্কিত সকল উপাদান যা প্রতিবেশ নামে পরিচিত। এই প্রতিবেশের থেকে একটি জনগোষ্ঠী যে পরিমাণ উপাদান সংগ্রহ করে তার বিভিন্ন প্রয়োজনে, এই উপাদান সংগ্রহের পরিমাণের পরিমাপকই হচ্ছে মূলত প্রতিবেশগত পদাঙ্ক বা ইকোলজিক্যাল ফুটপ্রিন্ট। অর্থাৎ আমরা সহজ ভাষায় যদি বলি, একটি জনগোষ্ঠী একটি নির্দিষ্ট সময়ে তাদের উৎপাদন ও ভোগ ক্ষেত্রে
কি পরিমাণ প্রাকৃতিক সম্পদ ব্যবহার করে তার পরিমাপককেই বলা হয় প্রতিবেশগত পদাঙ্ক। আশা করি বুঝতে পেরেছো। পরবর্তীতে আমরা দেখব পরিবেশগত গুণাগুণ সমৃদ্ধকরণ। কোনো দ্রব্য বা সেবা উৎপাদন থেকে ভোগ পর্যায় পর্যন্ত উহার মধ্যে কি পরিমাণ প্রাকৃতিক উপাদান বা সম্পদ সন্নিবেশিত হচ্ছে তার পরিমাপককে পরিবেশগত গুণাগুণ সমৃদ্ধকরণ বা ইকোলজিক্যাল রাকশ্যাক বলা হয়। অর্থাৎ আমরা জানি যে কোনো দ্রব্য বা সেবা উৎপাদন করতে গেলে এর কোনো না কোনো পর্যায়ে প্রাকৃতিক সম্পদ বা প্রাকৃতিক উপাদান ব্যবহৃত হয়। এখন কোনো একটি দ্রব্য উৎপাদন থেকে শুরু করে একেবারে সর্বশেষ ভোক্তার কাছে পৌঁছানো পর্যন্ত বা তার ভোগ পর্যন্ত কি পরিমাণ প্রাকৃতিক উপাদান তার সাথে সন্নিবেশিত হচ্ছে বা ব্যবহৃত হচ্ছে তার মোট পরিমাপককে পরিবেশগত গুণাগুণ সমৃদ্ধকরণ বলা হয়। এই ছিল আজকের সার্বিক আলোচনার বিষয়। আশা করি তোমরা প্রতিটি বিষয় বুঝতে পেরেছ। এর দ্বারাই আমাদের দ্বিতীয় অধ্যায়ের আলোচনা শেষ হলো। তো আজকের আলোচনার প্রেক্ষিতে তোমাদের জন্য একটি বাড়ির কাজ তোমরা প্র্যাকটিস করবে। টেকসই যোগ্যতা অর্জনের বিধিসমূহের আলোকে প্রাকৃতিক মূলধন ও টেকসইতার মধ্যে সম্পর্ক আলোচনা করো। আমরা টেকসই যোগ্যতা অর্জনের যে বিধিসমূহ আলোচনা করলাম তার আলোকে প্রাকৃতিক মূলধন ও টেকসইতার মধ্যে যে সম্পর্ক আছে সেই সম্পর্কে তোমরা আলোচনা করবে। এই ছিল আজকের সার্বিক আলোচনা। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। ধন্যবাদ সবাইকে।